নির্বাচনের ঠিক আগে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এ ধরনের হুমকি, প্ররোচনা, ভয়াবহ পরিস্থিতি তৈরি করে দেব, এ ধরনের বাক্যালাপ শুরু হয়েছে। আমরা দলের পক্ষ থেকে তার তীব্র নিন্দা করছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার তৃতীয় ব্যক্তি হেভিওয়েট মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের মিছিলে গতকাল দিলীপ ঘোষের বিরুদ্ধে যে স্লোগান উঠল, তার পরিপ্রেক্ষিতে পার্থ চট্টোপাধ্যায় বলেছেন যে দল এই ধরনের বক্তব্যকে অনুমোদন করে না, এটা তৃণমূলের সংস্কৃতি নয়। একই সঙ্গে ভাঙনের সভা থেকে জনৈক তৃণমূলের নেতা তিনি প্রকাশ্যে দিলীপ ঘোষের পূর্বপুরুষকে নিয়ে টানাটানি শুরু করলেন এবং আরো দুর্ভাগ্যজনক, যে রাজ্যের নাম্বার 2 হেভিওয়েট মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় দলের অনুমোদনের কথা বলছেন, তারই আরেকজন ক্যাবিনেট মন্ত্রী অরূপ রায় অতীতে এ ধরনের ভাষা যার কাছে খুব একটা শোনা যায়নি, তিনিও কালকে বললেন যে আমরা যদি একবার ছেড়ে দিই তাহলে এক ফুৎকারই বিজেপিকে উড়িয়ে দেবে। যে ভাষায় অরূপ রায় আক্রমণ করলেন বিজেপিকে, এটা অনভিপ্রেত, দুর্ভাগ্যজনক এবং রাজনৈতিক সংস্কৃতি, গণতান্ত্রিক পরিবেশের পরিপন্থী। একটি নতুন শব্দবন্ধ উঠে এসেছে, খেলা হবে। প্রকাশ্যে একজন বিবৃতি দিচ্ছেন, ভয়ঙ্কর খেলা হবে। মানুষকে আতঙ্কিত করে দেওয়ার সেই পঞ্চায়েত নির্বাচন, অতীতের নির্বাচনের কায়দায় বীরভূম জেলায় খেলা হবে শুরু হয়েছে, আর সেই খেলা হবে অনুরণন সারা পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে। আমাদের 138 জন বিজেপি কর্মী খুন হয়েছেন, প্রতিনিয়ত আমাদের কর্মীরা আক্রান্ত হয়েছে, রাজ্য সভাপতি থেকে শুরু করে বিভিন্ন নেতাদের গাড়ি ভাঙচুর হয়েছে, ফিজিক্যালি মিসহ্যান্ডেল করা হয়েছে তাদের, জেলায় জেলায় বিভিন্ন মিছিলের উপরে পাথর ছোঁড়া হয়েছে, বিজেপি কর্মীদের ঘর বাড়ি ভাঙা হয়েছে, ঘরে আগুন লাগানো হয়েছে। সেই পরিস্থিতিকে, পঞ্চায়েতের আগের সেই ভয়াবহ পরিস্থিতিকে কয়েকটি জেলায় আবার ফিরিয়ে আনার চেষ্টা করছে। পশ্চিমবঙ্গে এখন আর এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। সর্বত্র যে ভাষায় তৃণমূল কংগ্রেস আক্রমণ করে চলেছে, একদিকে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের সর্বভারতীয় সভাপতির কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি অপশব্দ ব্যবহার, কদর্য শব্দ চয়ন, আর তার সঙ্গে সঙ্গে তলার দিকে চলেছে এই হুমকি। এই পরিস্থিতির মধ্যে আমরা এখনো বলছি আমরা গণতান্ত্রিক পরিষদের মধ্যেই আমরা তৃণমূল কংগ্রেসকে সরিয়ে দেব। তার কারণ তৃণমূল কংগ্রেস আতঙ্কিত, ভীত সন্ত্রস্ত। তৃণমূল কংগ্রেস একদম প্রতিষ্ঠার সময় যে অরূপ রায় হাওড়া জেলায় ছিলেন তার প্রতিকৃত, অতীতে তার কাজকর্ম নিয়ে বা তার বর্তমান কাজকর্ম নিয়ে অন্য অভিযোগ থাকতে পারে, কিন্তু তার মুখে আগে এ ধরনের ভাষা কোনোদিন শোনা যায়নি। তিনি যে ভাষায় কালকে আক্রমণ করলেন বিজেপিকে, সেটা হয়তো তার থেকে প্রত্যাশিত ছিল না, কিন্তু তার শব্দচয়ন এবং শরীরী ভাষা প্রমাণ করে দিল যে ওই জেলায় আজকে তৃণমূল কংগ্রেসের ডোবা কেউ আটকাতে পারবে না। সর্বত্র তৃণমূল কংগ্রেসের এই শক্তি ক্ষয়ের কারণে আজকে এই পরিস্থিতি তৈরি হয়েছে। আপনারা জানেন যে পরিবর্তন যাত্রা সারা জেলায়, সারা রাজ্যে করবার জন্য আমরা নবান্নে আমাদের আবেদনপত্র দাখিল করেছিলাম, যেটা ইন্টিমেশন আমাদের বলা হয়েছে আমরা যেন জেলা স্তরে যোগাযোগ করি, স্থানীয় প্রশাসনের সঙ্গে বিজেপি যাতে এই বিষয়ে যোগাযোগ করে। আমরা সম্পূর্ণ একটা দায়িত্বশীল বিরোধী দল হিসেবে গণতান্ত্রিক পরিবেশে পৃথিবীর সর্ববৃহৎ রাজনৈতিক দল পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় জেলা আধিকারিকদের কাছে আমাদের আবেদনপত্র জমা দিচ্ছে। আশা করব গণতান্ত্রিক ব্যবস্থাকে মেনে গণতান্ত্রিক পরিসরের মধ্যে
মানুষের গণতান্ত্রিক অধিকার একটা রাজনৈতিক দলের মানুষের সামনে কথা বলবার অধিকার বা তার বক্তব্যকে রাজ্যবাসীর কাছে পৌঁছে দেবার অধিকার রক্ষা করার স্বার্থে আমাদের এই অনুমতি দেওয়া হবে এবং প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে এই নির্দেশ তারা জেলাগুলিকে দেবেন। যারা বিভিন্ন সময় কেন্দ্রের বৈবাদ্যসুলভ আচরণের কথা বলছেন, কেন্দ্রের বঞ্চনার কথা বলছেন, উন্নয়ন বিমুখতার কথা বলছেন, যারা বিভিন্ন সময় পশ্চিমবঙ্গের উন্নয়ন বা পশ্চিমবঙ্গের অর্থনৈতিক অবস্থা ভারতবর্ষে কোন জায়গায় পৌঁছে গেছে তার জন্য দাঁড়িয়ে বক্তৃতা করছেন, 15 ফিনান্স কমিশনের রিপোর্টের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি এই তার জীর্ণ দশা, তার কঙ্কালসার চেহারাটা বেরিয়ে পড়েছে। একটা ঋণ ভারে জর্জরিত সরকার, যারা শুরু করেছিলেন উইয়ার ইন এ ডেট ট্র্যাপ, এন্টার্ড ইনটু আ ভিসিয়াস সার্কেল, পাপ চক্রের মধ্যে ঢুকে পড়েছে এই শব্দবন্ধের মধ্যে দিয়ে আজকে প্রায় 10 বছর সরকার পরিচালনা করবার পর পশ্চিমবঙ্গ কোথায় পৌঁছেছে এবং ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎ কি, আজকে এই সম্পর্কে আশা করি রাজ্যবাসী সতর্ক থাকবেন এবং সেই সম্পর্কে সঠিক সিদ্ধান্ত নেবেন। রথযাত্রার সাম্প্রদায়িকতার অভিযোগ তুলছে অতীতের অভিজ্ঞতা থেকে এটা নিয়ে কোনো আপনারা কোথা থেকে রথ পাচ্ছেন তো আমার জানা নেই। আমার মনে হয় সাংবাদিকরা রথটাকে একটু বেশি পছন্দ করছে বা রথ শব্দটা বলতে ভালোবাসছে। আমাদের কাছে এটা পরিবর্তন যাত্রা। অতীতে বিজেপির কোনো যাত্রাকে কেন্দ্র করে কোথাও সাম্প্রদায়িক সংঘর্ষ হয়নি। পশ্চিমবঙ্গের ইতিহাসে, সাম্প্রতিক ইতিহাসে যে কটা সাম্প্রদায়িক সংঘর্ষ হয়েছে বা একতরফা লুট আগুন লাগানো চলেছে, সেখানে কোথাও বিজেপি কোনো যাত্রা ছিল না। আপনি বললেন যে খেলা হবে যে স্লোগানটা যেটা সংবাদ মাধ্যমে অন্তত যেটা এসছে, এই স্লোগানটা প্রথম শুভেন্দু অধিকারীর মিছিলে শুভেন্দু অধিকারীর সভাতেই প্রথম দেখা যায়। তারপরে এই স্লোগান নিশ্চিতভাবে আপনি যেটা বলছেন যে খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে। যিনি এই বক্তব্যটা রাখছেন, অতীতে তার শব্দবন্ধ সম্পর্কে, তার শরীরী ভাষা সম্পর্কে, তার হুমকি সম্পর্কে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষ সংবাদ মাধ্যমের কারণে, মানে আপনাদের কারণে অভিহিত। তাহলে সেই ট্র্যাডিশন সমানে চলছে, আরও ভয়ঙ্কর হবে এই যে হুমকি নির্বাচনের আগে। এটা নিঃসন্দেহে আমাদের শিক্ষামন্ত্রীকে বলতে হবে দল এটাকে অনুমোদন করে কিনা, কারণ তার মিছিলকে কেন্দ্র করে তিনি এই কথা বলেছেন। তার একজন জেলা সভাপতি প্রকাশ্যে এই কথা বলছেন, তার ক্যাবিনেটের একজন মন্ত্রী প্রকাশ্যে দাঁড়িয়ে হাওড়ায় এই বক্তৃতা করছেন। আচ্ছা, আজকে মুখ্যমন্ত্রী বলেছেন যে পরিযায়ীদের জন্য ট্রেন দিতে পারো না, চোর চামাকদের জন্য চার্টার ফ্লাইট পাঠাচ্ছে। মুখ্যমন্ত্রী কার উদ্দেশ্যে বলেছেন আমার জানা নেই, প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে কিংবা আমাদের দলের উদ্দেশ্যে। উনি যার উদ্দেশ্যেই বলে থাকুন না কেন, এই পরিযায়ী শ্রমিকদের ট্রেন নিয়ে অতীতে বহু বিতর্ক হয়েছে। পশ্চিমবঙ্গে পরিযায়ী শ্রমিক কত, আমফান না এলে আজকে হয়তো করোনা না হলে মানুষ সেটা জানতে পারতেন না। এখনো পর্যন্ত প্রকৃত পরিসংখ্যান রাজ্য সরকারের কাছে নেই। রাজ্য সরকারের বিভিন্ন ভুল পদক্ষেপ কিংবা শুধুমাত্র নিজেদের ইগো স্যাটিসফাই করবার জন্য কেন্দ্র বিরোধিতার কারণে আজকে পশ্চিমবঙ্গের কৃষকরা, পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকরা এক জায়গায় কৃষকরা পাচ্ছেন না, অন্যদিকে তারা যে ওয়ান নেশন ওয়ান রেশন কার্ডের যে ব্যবস্থা, সেখানে এই রাজ্য সরকারের কারণে পরিযায়ী শ্রমিকরা বঞ্চিত হচ্ছেন এবং ভবিষ্যতে বঞ্চিত হবেন যতক্ষণ পর্যন্ত এই দল পশ্চিমবঙ্গের রাজ্য সরকারে আছে। এটা বহু চর্চিত বিষয়। মুখ্যমন্ত্রীর কী বিবৃতি ছিল, কেন্দ্র সরকারের পক্ষ থেকে কী বলা হয়েছে, দলের পক্ষ থেকে কী বলা হয়েছে, প্রত্যেকের জানা। পরিযায়ী শ্রমিকদের বিষয়ে সেটা তো বক্তব্য আগেও ছিল, এখন নতুন যে কারণে আপনাকে জিজ্ঞেস করলাম, এখানে চোর চামাকদের জন্য চার্টার ফ্লাইট পাঠানো সন্দেহের তুলনা বা সেই যে অভিযোগটা নিশ্চিতভাবেই আছে। কিছুদিন আগে যারা ছিলেন নয়নের মণি, রাতারাতি শুধুমাত্র রাজনৈতিক অবস্থান বন্ধ করে তারা যদি চোরচামার হয়ে যান, তো
পশ্চিমবঙ্গের মানুষই তার বিচার করবেন। আমার দলে যিনি যোগ দিয়েছেন তাকে আমি ভ্যান রিক্সায় নিয়ে যাব না ফ্লাইটে নিয়ে যাব, সেটা সম্পূর্ণ দলের ব্যাপার। রাজীব বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রীর বক্তব্য সহায়ক নিয়োগ নিয়ে কাজটাকি করেছেন বড়মন্ত্রী, এখন বিজেপিতে গিয়ে। আপনার মনে থাকবে এই নিয়ে বিজেপি প্রথম অভিযোগ করেছে বন সহায়ককে কেন্দ্র করে। মুখ্যমন্ত্রী আমাদের অভিযোগের যে সত্যতা আজকে তার বক্তৃতার মধ্যে দিয়ে সেটা প্রমাণ করলেন। আমরা বলেছিলাম যে 10 লক্ষ অ্যাপ্লিকেন্ট ছিল, 900 লোকের নিয়োগের কথা ছিল, নিয়োগ করা হয়েছে প্রায় 2000। 10 লক্ষ মানুষের ইন্টারভিউ কি করে 1-1.5 মাসের মধ্যে সম্পূর্ণ হয়ে গেল, কোন মেধার ভিত্তিতে, এটা রাজ্য সরকার মানুষের কাছে জানাত। এটাও আমরা বলেছিলাম যে বন সহায়করা বনে নেই, বন সহায়কদের অরণ্য ভবনে দেখা যাচ্ছে। বনমন্ত্রী যিনি ছিলেন তার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী অভিযোগ করছেন, কিন্তু বনমন্ত্রীর বর্তমানের বক্তব্য হচ্ছে যে যা সিদ্ধান্ত সমস্ত উপর থেকে হয়েছে, আমরা মন্ত্রীরা কার্যত ল্যাম্পপোস্ট, শুধু নামে মন্ত্রী। এটা হচ্ছে বনমন্ত্রীর বক্তব্য। শেষ করতে আমরা চাই প্রকৃত তথ্য মানুষের সামনে আসুক, এবং একই সঙ্গে যেদিন আমরা এই অভিযোগ করেছিলাম শুধু বন সহায়ক নিয়ে আমরা বলিনি, আমরা বলেছিলাম যে বাংলা সহায়তা কেন্দ্রে যে 5000 নিয়োগ হয়েছে, এখানে কোথাও একটা ইন্টারভিউ হয়েছে বলে শোনা যাচ্ছে মুষ্টিমেয় মানুষের, কিন্তু বাংলা সহায়তা কেন্দ্রের যে সহায়কদের 5000 নিয়োগ হয়েছে ডাটা এন্ট্রি অপারেটর হিসাবে, তাদের কোথাও ইন্টারভিউ হয়নি, তাদের কোথাও পরীক্ষা হয়নি। কিসের ভিত্তিতে তাদের নিয়োগ হয়েছে? শোনা যাচ্ছে যে খুব প্রভাবশালী অফিসার রাজীব কুমার তার মাধ্যমে এই নিয়োগ সম্পূর্ণ হয়েছে, এবং কলকাতার একটি বিশেষ জায়গা থেকে সম্পূর্ণ তালিকা এসেছে। কোন মেধার ভিত্তিতে এই 5000-এর নিয়োগ হলো পশ্চিমবঙ্গে? আজকে এটা শ্বেতপত্র প্রকাশ করে পশ্চিমবঙ্গ সরকার জানাক, তৃণমূল কংগ্রেস সরকার জানাক। একইভাবে বন সহায়কের ক্ষেত্রে আমাদের অভিযোগ ছিল যে বন সহায়কের 10 লক্ষ অ্যাপ্লিকেন্টকে, পরীক্ষার্থীকে, আবেদনকারীকে 1 মাস থেকে 1.5 মাসের মধ্যে তাদের ইন্টারভিউ শেষ করে দিয়ে কিভাবে, কোন মন্ত্র বলে এই নিয়োগকে সম্পূর্ণ করা হয়েছে সেটাও যেমন তারা প্রকাশ্যে নিয়ে আসুন, এবং একই সঙ্গে, এটা আমাদের চ্যালেঞ্জ থাকলো, একই সঙ্গে বাংলা সহায়তা কেন্দ্রে যে সহায়ক তারা বিএসকে নিয়োগ করেছেন 5000, সেই নিয়োগের পদ্ধতি কিভাবে নিয়োগ হয়েছে, কোথায় তালিকা তৈরি হয়েছে, কোথায় মেধাসত্বকে বাজেয়াপ্ত করা হয়েছে, সমস্ত কিছু তারা শ্বেতপত্র প্রকাশ করে সামনে নিয়ে আসুন। আপনার কথা থেকে যেটা স্পষ্ট যে বন সহায়ক নিয়োগের ক্ষেত্রে মানে ঠিক মতো ভাবে হয়নি বা তার মধ্যে কিছু গণ্ডগোল আছে। দ্বিতীয়ত, আমার কথা থেকে এটা স্পষ্ট নয়, এটা অতীতে এই অভিযোগ বিজেপি করেছে। বিজেপি অভিযোগ করেছে যে বন সহায়কের ক্ষেত্রে এবং বাংলা সহায়তা কেন্দ্রে যে নিয়োগ হয়েছে ডাটা এন্ট্রি অপারেটর, একই দিনে আমরা এই দুটো অভিযোগ করেছিলাম। আমাদের বক্তব্য হচ্ছে যে আমাদের অভিযোগের সত্যতা আজকে মুখ্যমন্ত্রীর বক্তৃতায় প্রমাণিত হলো। এবার সেটার জন্য দায়িত্ব রাজ্য সরকারকে নিতে হবে। রাজ্য সরকার কিভাবে নিয়োগ করেছেন এই ডেটা এন্ট্রি অপারেটর 5000, এবং কিভাবে বন সহায়কদের বনে না বসিয়ে অরণ্য ভবনে বসিয়ে দিয়েছেন, সেটারও শ্বেতপত্র প্রকাশ করে সরকার জানান। সেই সময় বনমন্ত্রী ছিলেন আজকের বিজেপিতে যোগ দেওয়া রাজীব বন্দ্যোপাধ্যায়। ফলে আপনি কি মনে করেন যে বনমন্ত্রী হিসেবে যতই তিনি ল্যাম্পপোস্ট করুন, তিনি কি এই দায়িত্ব দায় এড়াতে পারেন? এই দায়, এই প্রশ্ন বনমন্ত্রীর কাছে করবেন। আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট। এই তালিকা আমাদের কাছে ইনফরমেশন অনুযায়ী এই তালিকা সম্পূর্ণ ভিন্ন জায়গায় তৈরি হয়েছিল। যেভাবে বন সহায়ক নিয়োগ হয়েছে একইভাবে এই ডেটা এন্ট্রি অপারেটরদের নিয়োগ হয়েছে। তালিকা এক জায়গা থেকে এসেছে এবং সরকার সেটা তদন্ত করুক, সরকার প্রকাশ্যে আনুক, সে দায়িত্ব আমাদের নয়। মুখ্যমন্ত্রী যখন অভিযোগ করেছেন, আমি বলছি না আমাদের অভিযোগের সত্যতা প্রমাণিত হলো যে একই অভিযোগ মুখ্যমন্ত্রী করলেন
তার মানে বিজেপি অতীতে 1 মাসের বেশি সময় আগে বিজেপি যে অভিযোগ করেছে বন সহায়ককে কেন্দ্র করে, সেই অভিযোগ আমাদের সত্য ছিল, এটাই মুখ্যমন্ত্রীর বক্তৃতায় আজকে এস্টাবলিশ হলো। এবং সেদিন আমরা একই সঙ্গে বন সহায়ক এবং বাংলা সহায়তা কেন্দ্রের 5,000 নিয়োগের ব্যাপারে বলেছিলাম। আমরা দাবি করব মুখ্যমন্ত্রীর কাছে যে তিনি দুটিরই শ্বেতপত্র প্রকাশ করুন, করে মানুষকে। রাজীব বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতার একটি অংশ। রাজীব বন্দ্যোপাধ্যায় যে বলছেন যে যা করার সরকার করেছে, মন্ত্রীরা এটা কি আপনারা মনে করেন? তৃণমূল কংগ্রেস থেকে যারা বেরিয়ে আসছেন তারা তাদের অবস্থান রাখছেন, তাদের সম্পর্কে তৃণমূল কংগ্রেস প্রতিক্রিয়া জানাচ্ছে। যতক্ষণ তৃণমূল কংগ্রেসের মধ্যে মানুষ যারা থাকছেন ততক্ষণ তৃণমূল কংগ্রেসের তারা ছিলেন সব সোনার টুকরো। বেরোনোর সঙ্গে সঙ্গে তারা দুর্নীতিগ্রস্ত হয়ে যাচ্ছে, চোর হয়ে যাচ্ছে, তাদের বিরুদ্ধে একাধিক মামলা রুজু হয়ে যাচ্ছে। এই অবস্থানটা আমরা কেন বাংলার মানুষের কাছে হাস্যকর। আপনাদের রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই? রাজীব বন্দ্যোপাধ্যায় বা তদানীন্তন বনমন্ত্রীর বিরুদ্ধে এই বন সহায়ক নিয়োগ সংক্রান্ত ব্যাপারে আমরা তো বলছি রাজীব বন্দ্যোপাধ্যায়ের অবস্থানটা কি। রাজীব বন্দ্যোপাধ্যায় পরিষ্কার মানুষের সামনে বলছেন এটা এখানে শেষ করে দিতে চাই বা এই কিছু সমস্যা হচ্ছে। রাজীব বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছেন রাজীব বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য হচ্ছে যে রাজীব বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে বা বিভিন্ন সময় বিজেপিতে যোগদানের আগে এবং বিজেপিতে যোগদানের পরে সোশ্যাল মিডিয়ায় রাজীব বন্দ্যোপাধ্যায় বলেছেন যে সিদ্ধান্ত এক জায়গায় হয়, আমরা শুধু দর্শক মাত্র, কার্যত কাজ করবার কোনো পরিসর নেই, কাজ করবার কোনো অধিকার নেই। এটা রাজীব বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। স্বাভাবিকভাবেই রাজীব বন্দ্যোপাধ্যায় যখন বিজেপিতে যোগদান করেছেন এই বক্তব্য নিয়ে, এই বক্তব্যকে তো আমরা গ্রহণ করেছি, তো এটা তো দ্বিতীয়বার বলবার কোনো প্রয়োজন নেই, বিষয় তো পরিষ্কার। এই বক্তব্যের উপর নির্ভর করে যখন বিজেপি কাউকে দলে নিচ্ছে তখন এটা তো পরিষ্কার বিজেপি ওই বক্তব্যকে সমর্থন করছে। पहला सवाल ये है कि आप कहते हैं रथ यात्रा नहीं है, परिवर्तन यात्रा है। क्या ये बीजेपी के लिए वैसा यात्रा है जैसे रथ यात्रा था आपके लिए पहले, जो आपको 2 सीट पार्लियामेंट में से सरकार की तरफ लेके आया? क्या वो ऐसा ही यात्रा है? और अगर वो ऐसा यात्रा है, क्या वो डर भी रहता है कि उस वक्त रथ यात्रा में जो घटना हुई थी हिंसा का, वो इस बार भी हो सकता है? और पहले तो ये आप दूसरा संदर्भ पे बात कर रहे हैं। वो जो रथ यात्रा था, बाय दैट टाइम देयर वाज अ पॉलिटिकल बैटल बिटवीन कल्चरल नेशनलिज्म एंड स्यूडो सेकुलरिज्म। द क्वेश्चन ऑफ नेशनल आइडेंटिटी वाज देयर। हम लोग कभी श्री राम को किसी पॉलिटिकल एजेंडा मानकर नहीं चले। वो रथ यात्रा जो आडवाणी जी ने निकाले थे वो कोई पॉलिटिकल है, ये तो सच है, सभी हमारा राजनीतिक कार्यकर्ता उसमें जुट था, लेकिन हम लोगों का स्टैंड यही था कि हम एक बाहरी इन्वेडर और हमारा मर्यादा पुरुषोत्तम, हमारा कल्चरल नेशनलिज्म का एक लड़ाई है। तो वो यात्रा भिन्न था, उसमें भी छूट-मूट जो घटना हुई है, उसमें भी जो घटना, ऐसा कोई बड़ा घटना उस रथ यात्रा में नहीं था। आज जो हो रहा है ये प्योरली पॉलिटिकल इशू है। आज का यात्रा कोई राम मंदिर के लिए यात्रा नहीं, मंदिर बनाने के लिए यात्रा नहीं है। आज की यात्रा कोई धर्म का कीर्तन का यात्रा नहीं है। ये सिंपली ये परिवर्तन, हम लोग पश्चिम बंगाल की जनता को इस सरकार से मुक्त कराना चाहते हैं, मुक्ति दिलाना चाहते हैं। तो दैट इज वाई दिस काइंड ऑफ प्रोग्राम टेकन आउट। राज्यपाल বলেছেন আই এম ফিলিং ইমার্জেন্সি লাইক সিচুয়েশন ইন বেঙ্গল। রাজ্যপাল দেখুন, রাজ্যপালের মুখপত্র আমি নই বা আমি রাজ্যপাল ভবনের লোক নই, আমি আমার দলের কথাটা বলতে পারি। আমরা বারবার এটা বলে এসেছি যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা বা আইনের শাসন প্রশ্নচিহ্নের মুখে। পশ্চিমবঙ্গে সাংবিধানিক সংকট রয়েছে, পশ্চিমবঙ্গের দল এবং প্রশাসন মিলেমিশে একাকার হয়ে গেছে, পশ্চিমবঙ্গের পুলিশ প্রকাশ্যে তৃণমূলের বিরুদ্ধে কাজ করছে। এই পরিস্থিতির মধ্যে অনেকে মনে করছেন যে এই রাজ্যে 356 দ্বারা প্রয়োগের অবস্থা এসে গেছে, কিন্তু আমরা দল হিসেবে আমাদের অবস্থান স্পষ্ট করেছি যে আমরা গণতান্ত্রিক পরিসরের মধ্যেই গণতান্ত্রিকভাবেই নির্বাচনের মধ্যে দিয়ে তৃণমূল কংগ্রেস সরকারকে সরিয়ে দেবো।
রাজ্যপালের অবজারভেশন রাজ্যপাল বলেছেন, রাজ্যপালের বক্তব্যের পক্ষে বিপক্ষে সম্পর্কে আমাদের কোনো বক্তব্য নেই। সুমিতা, আজকে খাদ্যমন্ত্রী বলেছেন যে মতুয়াদের সামনে দাঁড়ানোর মুখ নেই বিজেপি, অমিত শাহ তখনই ঠাকুরনগরে আসবেন, একসাথে শান্তনু ঠাকুরকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাজ করার আবেদন খাদ্যমন্ত্রী। উনি তো অনেকদিন ধরে আবেদন জানিয়েছেন, উনি ওনার রাজনৈতিক বক্তব্য ওনার দলের পক্ষ থেকে বলেছেন। এর আগের দিনও দেখা গেল কিছু তৃণমূলের মানুষ বিক্ষোভ দেখাচ্ছেন। বিক্ষোভটা কিসের জন্য? বিক্ষোভটা তো নাগরিকত্বের জন্য। একদিকে মুখ্যমন্ত্রী বলেছেন কোনো নাগরিকের প্রয়োজনই নেই, কোনো কার্ডের প্রয়োজনই নেই, সিএ এর কোনো প্রয়োজনই নেই। মতুয়ারা এর বিরুদ্ধে, সমস্ত মতুয়া নাগরিক, মতুয়ারা এই চক্রান্তের বিরোধিতা করবে। ওখানে বিজেপির বিরোধিতা করতে যে মুষ্টিমেয় মানুষ ওখানে পৌঁছলেন, তারাও কিন্তু নাগরিকত্বের দাবি নিয়ে পৌঁছলেন। এবং আমাদের অবস্থান স্পষ্ট। স্বরাষ্ট্রমন্ত্রী বলে দিয়েছেন যে কোভিড ভ্যাকসিনের কারণে আমাদের এই রুল ফ্রেম করতে একটু দেরি হচ্ছে। লিখিতভাবে পার্লামেন্টে কালকে আমাদের এমওএস হোম তিনি জানিয়েছেন যে এটা সম্ভবত জুলাই মাসে, তাই তো, জুলাই মাসে আমাদের রুল ফ্রেমিং হবে। সুতরাং তিনি আবেদন জানাতে পারেন। মতুয়াদের সামনে দাঁড়ানোর পর মতুয়া আছে, নমশূদ্র আছে, ঘোষ দত্ত মিত্র বহু আছে যারা বাংলাদেশ থেকে আগত, ধর্মীয় নিপীড়নের কারণে যারা ওপার থেকে এসেছেন, যারা খ্রিস্টান আছেন, যারা বৌদ্ধ আছেন, যারা মতুয়া নন, এরকমও লক্ষ লক্ষ মানুষ আছেন। তৃণমূলের তরফ থেকে আরেকটি বিষয় দাবি করা হচ্ছে যে আসাম এবং বাংলাকে ব্যালেন্স করার চেষ্টা করা হচ্ছে। কিছু অসুবিধা আছে কি? বাংলার চা বাগানের মহিলা শিশুরা যদি আসামের সঙ্গে ওই 1000 কোটি টাকা ভাগ করে নেয়, তাদের যদি কিছুটা সুবিধা হয়, তাতে কি কারোর কোনো অসুবিধা আছে না কারোর কোনো বিরোধিতা আছে? কেন্দ্রীয় সরকার তো তাদের পাশে দাঁড়াতে চাইছে। কেন্দ্রীয় সরকার 25,000 কোটি টাকা খরচা করে ইনফ্রাস্ট্রাকচারের জন্য খরচা করছেন। পশ্চিমবঙ্গের যেটা মেরুদণ্ড NH-34, আজকে সেটাকে ঠিকঠাক করবার ব্যবস্থা তৈরি করছেন, গতি আনার ব্যবস্থা করছেন জীবনে। আর বিজেপি তো করে দেখিয়েছে। অটল বিহারী বাজপেয়ী স্বর্ণ চতুর্ভুজ সড়ক যোজনা তো দৃশ্যমান, গ্রামের সঙ্গে শহরকে যোগ করেছে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার আজকে ডাবল লেন হচ্ছে। তো বিজেপি তো এই কাজ করে দেখিয়েছে, এনডিএ এই কাজ করে দেখিয়েছে। উনি যা বলছেন বিলগ্নীকরণ নিয়ে সমস্ত বিক্রি করে দেওয়া হচ্ছে। মনে থাকবে এনডিএ সরকারের আমলে বিলগ্নীকরণের জন্য একটা দফতর ছিল এবং তার মন্ত্রী ছিলেন অরুণ শৌরী। বিলগ্নীকরণের তদানীন্তন যে সমস্ত সিদ্ধান্ত হয়, সেই সিদ্ধান্তের শরিক মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ সেই ক্যাবিনেটে তিনি মন্ত্রী ছিলেন। আর এটা নতুন কোনো কথা নয়, বিলগ্নীকরণ এ রাজ্যেও হয়েছে। এই রাজ্যে বিলগ্নীকরণ নিয়ে, মাদার ডেয়ারি নিয়ে কি অভিযোগ করেছেন অধীর রঞ্জন চৌধুরী, সেই অভিযোগের জবাব তারা দিন। এ রাজ্যে সবই হয়, খালি নাম হয় না। এ রাজ্যে চুক্তি চাষ হয়। চুক্তি চাষের সফলতা নিয়ে, কেভেন্টার্সের সঙ্গে চাষের সফলতা নিয়ে এমপিরা বক্তব্য রাখেন, আবার কেন্দ্রের চুক্তি চাষের কে নিয়ে আবার কৃষক বিলের বিরোধিতা করে। রাজ্যে কাউকে মিনিমাম সাপোর্ট প্রাইস দেয় না, আবার মিনিমাম সাপোর্ট প্রাইস নিয়ে কেন্দ্রের সম্পর্কে বক্তব্য রাখেন। সুতরাং এই সরকার স্ববিরোধিতায় একটা ভোগা সরকার। এই সরকারের কোনো স্ট্যান্ড নেই। নির্বাচন এলেই বিজেপি চা শ্রমিকদের নিয়ে মাতামাতি করে, নির্বাচন চলে গেলে বিজেপি চা শ্রমিকদের কি বলবেন? 2019 সালে নির্বাচন হয়েছে লোকসভা, তার আগের বিধানসভা নির্বাচন হয়েছে 2016 সালে। তার 2011 থেকে 16-র মধ্যে, সম্ভবত 15 কি 16 সালে, তাদের চিকিৎসার জন্য একটা ফান্ড রাইজ করে বিল নেওয়া আসা হয়েছিল বিধানসভায়, এই চা শ্রমিকদের কেন্দ্র করে। এবং সেই বিলে সম্ভবত 15 কি 16 সালের এই বিল, একটু আমার হচ্ছে 15 সালই হতে পারে, সেই বিলে পশ্চিমবঙ্গের সমস্ত রাজনৈতিক দল, একটি দুটি সংশোধন ছাড়া সমস্ত বাম দল, সিপিএম সহ সমস্ত বাম দল, তৃণমূল কংগ্রেস এবং বিজেপি সেটাই সমর্থন জানিয়েছিল। এই এতটা সময় চলে গেল, যদি কেন্দ্রের অসহযোগিতা থাকতো, কেন্দ্রের কোনো বৈমাতৃসুলভ আচরণ থাকতো, তার জন্য পার্লামেন্টে কদিন প্রশ্ন করা হয়েছে, কদিন আন্দোলন চলেছে, বা এটা নিয়ে কোনো সর্বদলীয় বৈঠক হয়েছে।
সমস্ত রাজনৈতিক দলের বৈঠক ডেকে সেখানে বিজেপির ওপরে আঙুল তোলা যেত যে আপনারাও চলুন আমাদের সঙ্গে দিল্লিতে। কোনোদিন এই প্রচেষ্টা বা কি সরকারের পক্ষ থেকে হয়েছে? এই সরকার বিভাজনের রাজনীতিতে বিশ্বাসী, এই সরকার সমন্বয়ের রাজনীতি চায় না। এই সরকারের পুরো ব্যবস্থাটাই হচ্ছে ভোট কেন্দ্রিক। আজকে নির্বাচন আসছে তাই দুয়ারে সরকার, আর সমস্ত এই যে গ্রাম বাংলায় মানুষের দুয়ারে ধান পড়ে আছে, এগুলো কে তুলবে? এই যে নির্বাচনের আগে ভোট সাথী, মানুষ তো বুঝতে পারছেন ভোট সাথী বাজেট কত, ভোট সাথীদের স্বাস্থ্যক্ষেত্রে সরকারের বাজেট কত, 137% বৃদ্ধি করেছে এইবারে কেন্দ্রীয় সরকার তাদের স্বাস্থ্যক্ষেত্রে ব্যয়। কেন্দ্রীয় সরকার এই ব্যাপারে কমিটেড, আন্তরিকভাবে কেন্দ্রীয় সরকার চেষ্টা করছে মানুষের স্বাস্থ্যের হাল ফেরাতে বা এই পরিষেবা মানুষকে পাইয়ে দেওয়ার জন্য। আজকে মুখ্যমন্ত্রী এখানে আয়ুষ্মান ভারত প্রকল্পকে নেননি। যে সরকার এরকম ঋণ ভারে জর্জরিত, যে সরকারের প্রত্যেকটি শিশু আজকে জন্ম নিচ্ছে শুধু রাজ্যের 50,000 টাকা করে মাথায় ঋণ নিয়ে, সেই সরকার এই ধরনের পরিকল্পনা নির্বাচনের আগে টেম্পোরারি কার্ড, প্রাইমারি কার্ড, কখনো হসপিটাল মালিকদের হুমকি, বাংলার মানুষ ভোট সাথীকে বুঝেছে। আমরাও চাই মানুষ গিয়ে, আমরাও যে মানুষ গিয়ে এই কার্ড করুন লাইনে দাঁড়িয়ে, কারণ আমরা এই কার্ডটা অদূর ভবিষ্যতেই এই প্রজেক্টে আয়ুষ্মান ভারতে রূপান্তরিত করবে। বিজেপি সর্বভারতীয় সহসভাপতি মুকুল রায় সৃজন রায় আজকে তৃণমূলে যোগ দিলেন, কিছু বলবেন? গণতান্ত্রিক দেশ, প্রত্যেকটি মানুষের গণতান্ত্রিক অধিকার আছে তার নিজের পছন্দের রাজনৈতিক দলকে বেছে নেওয়ার, নির্দিষ্ট মতাদর্শকে বা পদ্ধতিকে সমর্থন করার। তিনি করেছেন। যদি গিয়ে থাকেন, যে যেখানে থাকবে ভালো থাকুন, আনন্দে থাকুন, গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে থাকুন। সৃজন রায় যে বিজেপিতে যোগ দিয়েছিলেন, 2019 বিজেপিতে যোগ দিয়েছিলেন, তারপরে মানে ভোটের মুখে এই যে ঘর বদল, ভোটের মুখে বিজেপি থেকে তৃণমূলের ঘর বদল, মুকুল রায় শালা। মুকুল রায় তো নন, মুকুল রায়ের শালা। আমার মনে হয় এটা খুব একটা গুরুত্বপূর্ণ ঘটনা নয়। হ্যাঁ, তবে দল থেকে একজনও যদি চলে যায় একটা ভোট কমাতো, সেক্ষেত্রে উনি গেছেন, উনি দলে গেছেন। আমাদের দলের পক্ষ থেকে কোনো আক্রমণ হবে না, বা আমরা তাকে যে ভাষায় আক্রমণ চলেছে তৃণমূল ছাড়ার পরে, সেই ভাষা কোনো অবস্থাতেই বিজেপি কারোর বিরুদ্ধে ব্যবহার করবে না। আচ্ছা, আরেকটা জিনিস, রথযাত্রা নিয়ে একটা জনস্বার্থ মামলা বললেন। আবার বলছি, রথযাত্রা নয়, রথ আপনাদের অত্যন্ত প্রিয়। সমস্ত সাংবাদিকরা রথযাত্রা বানিয়ে দিচ্ছেন। আপনারা রথযাত্রায় যান, ওখানে গিয়ে ওই গুড়ের জিলিপি আর পাঁপড় খান, তাতে আমার কোথাও আপত্তি নেই, কিন্তু দয়া করে এটাকে পরিবর্তন যাত্রা বলবেন। জনস্বার্থ মামলাই হোক, যে স্বার্থ মামলা হোক, আমরা গণতান্ত্রিক পরিবেশের মধ্যে আমাদের পদ্ধতিগত যা যা কাজ আমরা করেছি। আমরা নবান্নে গিয়েছি, নবান্ন থেকে আমাদের উপদেশ এসছে, বলেছে জেলায় পৌঁছতে হবে, আমরা জেলায় যাচ্ছি এবং আশা করব একটা গণতান্ত্রিক দেশে আমাদের পশ্চিমবঙ্গের প্রশাসন আমাদের এটা করার অনুমতি দেবেন, মানুষের কাছে পৌঁছে আমাদের কথা বলার অধিকারটাকে তুলে ধরা। আর যদি আমরা তো এটা আশা করব, এখনো পর্যন্ত আমরা নিরাশ হইনি। আমার প্রত্যেক জায়গায় আমাদের জমানো হয়েছে অ্যাপ্লিকেশন, তারপরে দেখা যাবে যখন যেরকম অবস্থা থাকবে। আমাদের এই প্রসঙ্গে বলেছেন যে আমরা কোনো বিভাজন চাই না, মানে রথযাত্রা বলুন বা পরিবর্তন যাত্রা যা বিজেপি করতে চাইছে, সেটা আসলে একটা বিভাজন তৈরির চেষ্টা। আমরা সমাজের মধ্যে কোনো ধরনের কোনো বিভাজন চাই না। ফলে অর্থনীতি পরিষ্কার, বিভাজনই তো তৃণমূলের অপর নাম। তৃণমূলের রাজনীতিটাই তো বিভাজনের রাজনীতি। দুদিন আগে মুখ্যমন্ত্রী একটি সভা করে হিন্দি ভাষাভাষীদের নিয়ে তার অবস্থান জানালেন, বক্তৃতা করলেন। আবার ঠিক তার পরের দিনই একজন প্রবীণ দায়িত্বশীল সাংসদ তিনি বললেন এবারের নির্বাচনটা হচ্ছে বাংলাভাষীদের সঙ্গে, যারা বাংলা জানেন না তাদের নির্বাচনের লড়াই। এতদিন পর্যন্ত হিন্দু মুসলমানের বিভাজন লাগিয়েছেন। উত্তরবঙ্গে গিয়ে তৃণমূল কংগ্রেস বিভিন্ন জনজাতির মধ্যে দিয়ে বিভাজন তৈরি করেছেন ব্লক ভোটের স্বার্থে। এখন তৃণমূল কংগ্রেস বলছেন যে আমরা হিন্দিভাষী বাংলাভাষীর মধ্যে বিভাজন,
এই উগ্র প্রাদেশিকতার জন্ম দিচ্ছে, আরেকটা নতুন করে বিভাজন তৈরি করে শুধু বাংলা পশ্চিমবঙ্গের সমাজকে ক্ষতিগ্রস্ত করছে তা নয়, আজকে যে পরিযায়ী শ্রমিক আর যে অনাবাসী মানে যারা বাঙালি আছেন, প্রবাসী বাঙালি যারা আছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন পেশায় যারা রত আছেন বিভিন্ন রাজ্যে, কারণ এ রাজ্যে তো কর্মসংস্থান কি মানুষ জানেন, রোজগারের সুযোগ সুবিধা কি আছে, যারা আছেন আজকে তাদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন। একদিকে বলেছিলেন যে জঙ্গলের সম্পূর্ণ পরিবর্তন করে দেব, আজকে যে মাওবাদীদের বলা হয়েছিল যে তাদের রিহ্যাবিলিট করবে, তাদের হোমগার্ডের চাকরি দেওয়া হবে, তাদের প্যাকেজ দেওয়া হবে, তারাই জেলা শাসকের দপ্তরের সামনে গিয়ে আজকে ধর্ণা দিচ্ছে, প্রকাশ্যে বিক্ষোভ দেখাচ্ছে যে তৃণমূল তাদের সঙ্গে প্রতারণা করেছে। এইটাই হচ্ছে রাজ্যের ছবি। শ্রমিকরা আপনি রথ শব্দটা নিয়ে সাংবাদিকদের বললেন প্রিয় শব্দ, কিন্তু বিজেপির যে আবেদন করা হয়েছে, যে নবান্নে যে চিঠিটা জমা করেছে, তাতে কিন্তু লেখা ছিল ইচ যাত্রা উইল কন্টিনিউ ট্রাভেলিং অফ দ্য রথ ইন দ্য ডেজিগনেটেড রুট বলে রয়েছে। তো রথ শব্দটা কিন্তু আরে এটা সুন্দরভাবে সাজিয়ে ট্যাবলো, সেটাই কিন্তু যেটা হিন্দিতে বলে যে রথযাত্রাটার উদ্দেশ্য মানে যেটা বলছে বিভাজন, সাম্প্রদায়িকতা, অতীতের রথযাত্রা আর এখনকার রথযাত্রা তফাৎ। না, অতীতের রথযাত্রাও কোনো বিভাজন বা অতীতের রথযাত্রাও কোনো অবস্থাতে কোনো ধর্মীয় রথযাত্রা ছিল না। রাম ভারতবর্ষে কোনো ধর্মের ঠিক নন। ভারতবর্ষের মানুষ মূল্যবোধের সঙ্গে নিজের রামকে একাত্ম করেন। তৃণমূল কংগ্রেস এখন রামকে অন্য রূপে চিনতে চাইছে বলে মনে হয়। রবীন্দ্রনাথ রাম সম্পর্কে কি বলেছেন, রামায়ণ সম্পর্কে কি বলেছেন, তার থেকে এগিয়ে গিয়ে তৃণমূল কংগ্রেস বলছে। অর্থাৎ বাংলায় রামায়ণকে বা রামকে চৈতন্যদেব যেভাবে দেখেছিলেন, চৈতন্যদেব নির্দেশ দিয়েছিলেন তার যে কটি আচার অনুষ্ঠান পালন করার জন্য, তার মধ্যে একটি আছে রামনবমী। চৈতন্যদেবের সময় ভক্তি আন্দোলনকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় রাম মন্দির তৈরি হয়েছে। 500 বছরের বেশি সময় আগে থেকে এখানে রাম মন্দির আছে। হাওড়ায় রামরাজাতল আছে, নারাজলের রাজবাড়িতে রাম ঠাকুর অবস্থিত আছে, তমলুকে আছে, নদিয়ায় আছে, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে আছে। সেটা তৃণমূল দেখতে পায় না। আমাদের যে যাত্রা হয়েছিল সেটা সম্পূর্ণ সাংস্কৃতিক জাতীয়তাবাদ, বিদেশি আক্রমণকারীর সঙ্গে ভারতের মর্যাদা পুরুষোত্তমের যে অবস্থান সেটা মানুষের সামনে বলার। এই যাত্রা সম্পূর্ণ পরিবর্তন যাত্রা, তৃণমূল সরকারকে পাল্টে দেওয়ার জন্য যাত্রা। এই যাত্রা সম্পূর্ণভাবেই একদম পুরো একটা রাজনৈতিক বার্তা নিয়ে যাচ্ছে যে তৃণমূলকে পাল্টাও। সুতরাং এই যাত্রাটাকে রথযাত্রা বলে, বিভাজন বলে যে কথা তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে, কারণ এরা বিভাজন চান, এরা বিভাজন চান, এরা হিন্দু মুসলমানের সংঘর্ষ চান ব্লক ভোটের স্বার্থে। কিন্তু বিজেপির অবস্থান এটা নয়। বিজেপি সংখ্যালঘুদের ভোটার হিসেবে দেখতে রাজি নয়। মানুষকে ভোটার হিসেবে দেখার সংস্কৃতি হচ্ছে তৃণমূল কংগ্রেসের। আমাদের একটা সর্বভারতীয় দল, আমরা একটা কোহেসিভ ম্যানারে আমাদের চিন্তা ভাবনা। সুতরাং আমরা আমাদের এই হোলিস্টিক অ্যাপ্রোচকে আমরা মানুষের কাছে যাচ্ছি যে পশ্চিমবঙ্গের মানুষের সার্বিক উত্তরণ চাই, আর্থসামাজিক উত্তরণ। সেখানে বিভিন্ন বর্গ যারা একটু পিছিয়ে আছেন তাদের পাশে দাঁড়ানোর প্রয়োজন। বিভাজনটা তৈরি করে একটা ব্লক ভোট টানা রাজনীতি করছে, কারণ তৃণমূলের কাছে অন্য কোনো পথ নেই। আজকে বিভিন্ন জায়গায় সংখ্যালঘুরা কি অভিযোগ করছে তৃণমূলের বিরুদ্ধে, আমাদের তো বলতে হচ্ছে না। যাদের ওখানে গিয়ে তারা মিটিং করতেন, মুখ্যমন্ত্রী মিটিং করেছেন দিনের পর দিন, বিভিন্ন ঘোষণা করেছেন ওবিসিতে মাইনরিটি রিজার্ভেশন নিয়ে, ওবিসি ডোমেনে। আজকে তারা এই সরকার সম্পর্কে কি বলছেন, তারা তাদের কথা বলছেন। আমরা এই সমস্ত কোনো বিভাজনের মধ্যে নেই। তৃণমূলের বিভাজনের রাজনীতির জন্যই আজকে পশ্চিমবঙ্গে এইসব শিম বেগুন এরা সব আসছে। আমরা জেলা স্তরে আবেদন করেছি, আমাদের আবেদন তারা গ্রহণ করেছে। এবার আমরা অপেক্ষা করব, আমরা আশা করব সরকার গণতান্ত্রিক ব্যবস্থাকে মেনে, গণতন্ত্রের প্রাথমিক শর্তই তো বিরোধিতার অধিকার, তা বিরোধী রাজনৈতিক দলের যে স্পেস আছে সেটুকুনির স্বার্থে আমাদের এই যাত্রা। মামলা নিয়ে কোনো কথা বলার অধিকার তো আমার নেই। যে কেউ মামলা করতে পারেন, যে কোনো বিষয়ে মামলা করতে পারেন। দুটো পাশাপাশি রেখে
আমাদের সাদৃশ্য বৈসাদৃশ্য ওটা কি আপনার মনে হচ্ছে? উনি বলেছেন যারা তৃণমূলের সাংসদ বিধায়ক তাদেরকে কখনোই পয়সা দিয়ে কেনা যায় না, অথচ আপনার দলে প্রচুর তৃণমূলের সাংসদ বিধায়ক এসছে। উনি আবার বলছেন যারা রোগী ভোগী তারা গেছে। মুখ্যমন্ত্রী বারবার বক্তব্য রেখে বিজেপির অবস্থানটাকেই উনি স্পষ্ট করে দিচ্ছেন। মুখ্যমন্ত্রী এটা খুব ভালো করেই জানেন যে বিজেপি কাউকে টাকা দিয়ে প্রলোভন দেখিয়ে ভয় দেখিয়ে তার দলে সামিল করে না। মুখ্যমন্ত্রীর বক্তব্যই সেটা পরিষ্কার। মুখ্যমন্ত্রীর এই বক্তব্য স্ববিরোধিতায় ভরা। মানে তারা কেউ অ্যাকচুয়ালি লোভী নয়, তারা ত্যাগী এসছে। মানে তৃণমূলে থাকলে ত্যাগী, বিজেপিতে এলে ভোগী, এটা তো হবেই। বিরোধিতা তিনি করবেন। আচ্ছা, আরেকটা আমাদের কাছে সব এক। আমাদের কাছে হচ্ছে ওই যে কি আপনারা বলেন সুর বেসুর, এসব কোনো বিষয়ই নেই। উনি আজকে বলেছেন উত্তরবঙ্গে আপনারা যদি বিনে পয়সায় রেশন, কন্যাশ্রী, রূপশ্রী চান তাহলে তৃণমূল কংগ্রেসকে ভোট দিন। বিনে পয়সায় যদি ভোটগুলো চান তৃণমূলকে ভোট দিন। মানুষ নিজের আত্মমর্যাদা, নিজের অধিকার বোধ, নিজের গণতান্ত্রিক চেতনা থেকে তৃণমূল সরকারকে জবাব দেবে। 2019-এর নির্বাচনে গোটা উত্তরবঙ্গে এই একই বক্তব্য চলেছিল। আজকে মুখ্যমন্ত্রীর বক্তব্য বা তৃণমূল নেতাদের বক্তব্য আপনারা আপনাদের ফাইল চিত্র থেকে দেখান। একই কথা 2019-এ তারা বলেছিলেন। এই সমস্ত জেনে, এই সমস্ত শুনে উত্তরবঙ্গের মানুষ তৃণমূল কংগ্রেসকে প্রত্যাখ্যান করেছে, শূন্য করে দিয়েছে। এটা প্রত্যাশিত যে তৃণমূল কংগ্রেস এত টাকা খরচা করে এই প্রজেক্টগুলো মানুষকে দিচ্ছে বিনে পয়সা, তাহলে ভোটটা চাইছেই না। মানুষ কি পাচ্ছে সেটা মানুষ জানেন। নতুন করে কাদা ছোড়াছুড়ি আক্রমণের কোনো প্রয়োজন নেই। মুখ্যমন্ত্রী তার বক্তব্যে অনড় থাকুন। তিনি আবেদন করেছেন, মানুষ তাদের অভিজ্ঞতা থেকে এই বক্তব্যের জবাব দেবে। 15 লক্ষ টাকা প্রতিশ্রুতি দিয়েছিলেন, চা বাগানের খোলার কথা বলেছিলেন, কিন্তু ওরা ক্ষমতায় এসে শেষ পর্যন্ত কিছুই করেনি। উল্টে সমস্ত কিছুই বিক্রি করে দিচ্ছে। উল্টে সমস্ত কিছু বিক্রি করে আমরা তো বললাম যে সরকারের একটা নির্দিষ্ট নীতি আছে, সরকারের চলার পথ আছে, যেটা তৃণমূল সরকারের নেই। বিজেপির বিভিন্ন রাজ্য সরকারের এবং কেন্দ্রীয় সরকারের একটা নির্দিষ্ট রোডম্যাপ আছে। এনডিএ সরকারের এখনো যা রোডম্যাপ আছে, অতীতে খুব একটা তার মধ্যে পার্থক্য ছিল না। অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রিসভায় মুখ্যমন্ত্রী সম্মানীয় এক ক্যাবিনেট মিনিস্টার ছিলেন। সেখানে বিলগ্নীকরণের মন্ত্রী ছিলেন অরুণ শৌরী। বহু সিদ্ধান্ত যেটা আজকে কার্যকরী করবার চেষ্টা করা হচ্ছে, সেই সিদ্ধান্তের শরিক স্বয়ং রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী, সেদিনের রেলমন্ত্রী বা পরবর্তীকালের কয়লা মন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচনের আগে বিজেপি বলেছিল উত্তরবঙ্গে দাঁড়িয়ে যে উত্তরবঙ্গের উন্নয়ন করবো, উত্তরবঙ্গকে আমরা সোনার উত্তরবঙ্গ করবো। ভোট তো ছুটে গেল, উত্তরবঙ্গের এই নিজের আর চোখে দেখা যায় না। ওনার মনে হচ্ছে উত্তরবঙ্গের এমপিদের চোখে দেখা যায় না। আমফানের সময় আমাদের মন্ত্রীদের, মন্ত্রী তো অনেক দূরের কথা, আমাদের যারা সাংসদ ছিলেন, সাংসদদের তার নিজের নির্বাচনী কেন্দ্রের মধ্যে ত্রাণ বিলি করতে দেওয়া হলো। বিভিন্ন জায়গায় আমাদের সাংসদদের আটকে দেওয়া হয়েছে সম্পূর্ণ করোনা কালে এবং আমফানের পরবর্তী ঘটনায়। আমাদের নির্বাচিত জনপ্রতিনিধি সাংসদ তার নির্বাচনী কেন্দ্রের মধ্যে তার পাড়ায় পর্যন্ত তাদের ত্রাণ বিলি করতে দেওয়া হয়নি। বিজেপি তো করবে, সোনার বাংলা উনি বলে থাকেন, উনি যেটা দাবি করেছেন ওনার দাবিকে আমরা স্বীকার করে একদম আমরা করব, কিন্তু করার জন্য এক্সিকিউটিভ অথরিটি হচ্ছে রাজ্য সরকার, সরকারটাকে পরিবর্তন করতে হবে। বিজেপি সরকার এসে উত্তরবঙ্গের পরিবর্তন করবে। বঞ্চিত উত্তরবঙ্গ, অবহেলিত উত্তরবঙ্গ, পিছিয়ে পড়া উত্তরবঙ্গ 60 বছর ধরে মানুষ শুনেছে, তার পরিবর্তন, মৌলিক পরিবর্তন করে দেবে বিজেপি। আচ্ছা, দুটো প্রেডিকশন করছেন, একটা হচ্ছে 3 দশকের মধ্যে নির্বাচন ঘোষণা হয়ে যাবে, আর ভোট হলে পরে বিজেপি একটাও সিট পাবে না, কংগ্রেস সিপিএম কিছু সিট পাবে। কংগ্রেস সিপিএম এর হাত ধরছে তৃণমূল কংগ্রেস। মানে একটা এত জনপ্রিয় সরকার, মুখ্যমন্ত্রীর মতো একজন এত জনসম্মোহিনী ক্ষমতা নিয়ে, যিনি একা পুরো সিপিএম এর দুর্ভেদ্য সেই লৌহ কঠিন সংগঠনকে একা বিধ্বস্ত করে দিয়েছিলেন, আজকে এমন জায়গায় এলো, আজকে সেই সিপিআইএমকে, মানে যে সিপিআইএম মারা গেলে তাদের শ্রাদ্ধে যাওয়া যাবে না, অন্নপ্রাশনে যাওয়া যাবে না, বিয়ে বাড়িতে যাওয়া যাবে না, এখন তাদের সঙ্গে শুরু হয়েছে অল্প অল্প প্রেমের গল্প। সুতরাং এটা কোনো নয়, বাংলার রাজনীতি মেরুকৃত তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে। তৃণমূল কংগ্রেস হারবে, বিজেপি জিতবে। ভোট এনে পরে বিজেপি প্রচুর টাকা দেয়, আপনাদেরও দিন, টাকাটা খেয়ে নেবেন, ভোটটা আমাদের দেবেন। মানুষ জানে বিজেপি টাকা দেয়, কি কি দেয়। মুখ্যমন্ত্রী যদি বিজেপি টাকা দেয়, টাকা খাবে, মুখ্যমন্ত্রীর উপদেশ মেনে নেবে, অসুবিধা নেই তাদের। কেউ বেশি খেলে
আর ওই প্রশ্নটা আমি ক্যাটাগরিক্যাল উত্তর চাইছি, যেটা অনেক জিজ্ঞেস করছে। সেটা হচ্ছে যে বন সহায়ক পদে দুর্নীতি হয়েছে বলে মুখ্যমন্ত্রী তদন্তের নির্দেশ দিয়েছে, একদম মানে প্রিসাইজ বাইরে। সেটা হচ্ছে যে সেই সময় দায়িত্বে ছিলেন বনমন্ত্রী, যিনি আজকে আপনাদের দলের নেতা হয়ে এসেছেন। তার বিরুদ্ধে অভিযোগ করেছেন যে উনি দুর্নীতি করেছেন, করে কামিয়ে নিয়ে পালিয়ে গেছেন। তদন্ত হলেই পরিষ্কার, আমরা তো চাই তদন্ত হোক। তদন্ত দুধ আর জল আলাদা হয়ে যাবে। আমাদের কাছে ইনফরমেশন অনুযায়ী আমরা একই সঙ্গে একই দিনে সাংবাদিক সম্মেলনে বলেছিলাম যে ডেটা এন্ট্রি অপারেটর এবং বন সহায়ক এর যে নিয়োগ হয়েছে এই নিয়োগ সম্পূর্ণ অবৈধ, এই নিয়োগের মধ্যে কোনো স্বচ্ছতা নেই, এই নিয়োগ দুর্নীতিতে করা। এই অভিযোগ আমাদের ছিল। আমাদের এই অভিযোগের সত্যতা আজকে মুখ্যমন্ত্রী তার বক্তৃতায় প্রমাণ করলেন। এবার আমাদের বক্তব্য অত্যন্ত পরিষ্কার যে একই সঙ্গে বন সহায়ক এবং একই সঙ্গে ওই ডেটা এন্ট্রি অপারেটরের 5,000 নিয়োগ এবং এখানে 900 হওয়ার কথা ছিল প্রায় 2,000-এর যে নিয়োগ, তার তদন্ত করে উনি শ্বেতপত্র নিয়ে আসুন। সেকেন্ডলি স্বাভাবিক যে প্রশ্নটা আসে, তাহলে বনমন্ত্রী কি নির্দোষ? যদি ঘটনাটা হয়ে থাকে, আপনি ঘটনা হয়েছে, তাহলে বনমন্ত্রী তার রাজনৈতিক অবস্থান আগে স্পষ্ট করে আমি কি বলেছি, বনমন্ত্রীর বক্তব্য শুনে, বনমন্ত্রী জনসমক্ষে, বনমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় ফেসবুক লাইভ থেকে যা যা বনমন্ত্রী বক্তব্য রেখেছেন তার নির্যাস হলো এটুকুনি যে ওই সরকারে কাজ করবার কোনো সুযোগ নেই। ওই সরকারে কার্যত মন্ত্রীরা শুধুমাত্র দর্শক, নির্দেশ এক জায়গা থেকে আসে, বারবার সেই জায়গাটার ইঙ্গিত তিনি করেছেন এবং তার এই বক্তব্যকে বিজেপি সমর্থন করে, তার এই বক্তব্যকে বিজেপি গ্রহণ করে, তার এই বক্তব্যে বিজেপি আস্থা রাখে, বিজেপি বিশ্বাস করে, তাই তিনি আজকে আমাদের দলে আছেন। তাহলে আমার শেষ প্রশ্ন, রিপোর্ট সামনে আসে, তাহলে আপনি বলছেন একই সঙ্গে কিন্তু বন সহায়কের মানে ডেটা এন্ট্রি অপারেটর 5,000 নিয়োগ কোথা থেকে এসছে? এখানে তো তাও রিজার্ভ, এখানে তো তাও শোনা যাচ্ছে ইন্টারভিউ এর কথা। ওখানে কিসের ভিত্তিতে নিয়োগ হয়ে গেল? ব্যাপারটা পরিষ্কার। আপনি বলছেন তদন্ত হোক, তদন্তে দোষী সাব্যস্ত হবেন যিনি, দ্বন্দ্বটা চাইছেন আপনারা। আপনারা এটাও বলছেন যে এটা যা কিছু হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ হয়েছে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতি করে মমতা বন্দ্যোপাধ্যায় তদন্তের নির্দেশ দিচ্ছেন, তারপরে আপনারা কি করে প্রত্যাশা করেন যে তদন্তের রিপোর্টটা ঠিকঠাক আছে? আমরা তো প্রত্যাশা কিছুই করি না, যা কিছু করবো তো আমরা এসে করব। মানুষের কাছে তো এটা পরিষ্কার, উনি পাবলিক ডোমেনে জিনিসটা নিয়ে এসেছেন। আমরা এটা বলছি যে আপনি বলার আগে আমরা এটা নিয়ে অভিযোগ করেছি, এখন আপনি আবার অভিযোগ করছেন। অভিযোগ মানে আমাদের অভিযোগের সত্যতাটা। এবার বনমন্ত্রীকে আর জলমন্ত্রীকে সেটা আমাদের দেখবার কোনো বিষয় নয়। আমাদের অভিযোগ সরাসরি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিরুদ্ধে, আমাদের অভিযোগ ক্ষমতার কেন্দ্রীকরণের বিরুদ্ধে, আমাদের অভিযোগ অস্বচ্ছ নিয়োগ পদ্ধতির বিরুদ্ধে, আমাদের অভিযোগ শুধুমাত্র একটি বিন্দু থেকে সরকার পরিচালনা করবার বিরুদ্ধে। এই অভিযোগ নিয়ে আমরা এসেছি। আমাদের অভিযোগ মানুষের সামনে আছে, ওনার বক্তব্যটাও সামনে আছে, আমাদের দাবিটাও মানুষের সামনেই আছে যে তদন্ত হোক, শ্বেতপত্র প্রকাশ করে জানান সরকার। সেটা হচ্ছে হলদিয়াতে আগামী 7 তারিখে প্রধানমন্ত্রীজি আসছেন, সভা হবে। সেখানে একটা বিষয় নিয়ে খুব আলোচনা হচ্ছে, সত্যি হোক, পুজো হোক, নৃত্য হোক, কল্পনা হোক, যাই হোক, আমন্ত্রিত দেব। দেব নিয়ে সম্প্রতি আপনাদের এখানে গুঞ্জন, কৌতূহল, আলোচনাও চলছে। তো দেবকে আমন্ত্রণ করা হয়েছে। দেব আসবেন কি আসবেন না দেবের ওপরে, বিষয়টিকে কিভাবে দেখছেন? দেবকে আমন্ত্রণ করা। গতকালকে আপনি জানেন যে অনিকেত চট্টোপাধ্যায় চলচ্চিত্র নির্দেশক, তিনি ফেসবুকে লিখেছেন রঘুচন্দ্র রাজা রঘুচন্দ্র মন্দিরের একটা ডায়লগ ছিল যেটা ঠিক অ্যান্টি বিজেপি মনে হচ্ছিল, ওনার পারমিশন না নিয়ে দেব সে লাইন কেটে দিয়েছে। উনি বিক্ষোভ প্রকাশ করেছেন, ছবি রিলিজ হলে বিক্ষোভ দেখানো করেছে। দেবের এই অবস্থা, তারপরে দেবকে আমন্ত্রণ, তারপরে উনি আসছেন কি আসছেন সেটা নিয়ে তো আপনি কি বলবেন? দেব তো কোনো মুখ্যমন্ত্রী তাকে খুব স্নেহ করেন, মানুষও তাকে ভালোবাসে। আর ব্যাপারটা হচ্ছে কি, মিলে সুর মেরা তুমারা তো সুর বনে হামারা। দরজাগুলো কি দরজাগুলো কি খোলা টোলা আছে? আরে বড় হৃদয়, বড় সংসারে দরজা খোলা থাকবে না? 51 পরিবারে 30 জনের বদলে 40 জন ভাত খায়, কারণ রান্না বেশি হয়তো। কোনো সব সময় সুর। বিজেপি সুরে বিশ্বাস করে, ও সুরে নয়। আমি তো আবার বলছি, মিলে সুর মেরা তুমহারা তো সুর বনে হামারা।
আমরা সমস্ত সুরের সমন্বয় চাইছি। আচ্ছা শ্রমিকা লাস্ট প্রশ্ন একটা বা- নিত্যানন্দ এরপরে আমি একটা প্রতিক্রিয়া দেবো আর তোমার পরে। হ্যাঁ, কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় আজকে রাজ্যসভায় একটা স্টেটমেন্ট করেছেন যে পশ্চিমবঙ্গ সহ গোটা দেশে অনেক রোহিঙ্গা ঢুকে পড়েছে এবং তারা গোপনে ঢুকেছে। এই নির্বাচনের মুখে এইরকম একটা গুরুত্বপূর্ণ ঘোষণা, অথচ নিত্যানন্দ রায় তার কত রোহিঙ্গা ঢুকেছে বা তারা কোথায় ঢুকে কোথায় গিয়েছে এ সম্পর্কে কোনো তথ্য কেন্দ্রের কাছে নেই, এটাও তিনি রাজ্যসভায় জানিয়েছেন। কি বলবেন? দেখুন, আপনি যে বিবৃতির কথা বলছেন সেটা কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রীর বিবৃতি। তিনি সরকারের পক্ষ থেকে বিবৃতি দিয়েছেন। আমি আমার দলের কথা এটুকুনি বলতে পারি যে পশ্চিমবঙ্গে রোহিঙ্গা ঢুকেছে, পশ্চিমবঙ্গে আপনাদেরই চ্যানেলে দেখানো হয়েছে, আপনার চ্যানেলে দেখানো হয়েছে যে সেখানে দান পেটি রাখা আছে, কি বলে রাখা আছে সেখানে তাদের জন্য দান করার জন্য, এবং প্রকাশ্যে রোহিঙ্গাদের পক্ষে বক্তব্য রাখা হয়েছে। এখানে দায়িত্বশীল মন্ত্রীরা বক্তব্য রেখেছেন এবং রোহিঙ্গাদের সম্পর্কে আমাদের দলীয় অবস্থানটা মানুষের জানা। এবার উনি স্বরাষ্ট্র বিবৃতি দিচ্ছেন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, তখন নিঃসন্দেহে তার বিবৃতিতে সম্পর্কে আমি কিছু বলতে পারি না, কিন্তু আমরা দলের পক্ষ থেকে এটা বলতে পারি যে ঘটনা ঘটেছে। কেন্দ্রের কাছে কোনো তথ্য থাকবে না, স্বরাষ্ট্র দপ্তরের কাছে তথ্য নিশ্চয়ই সেটা তার সেই প্রশ্নের উত্তর তিনি দিতে পারবেন, আমি দিতে পারবো না। আমি আমি সরকারের কেউ নই, আমি দলের লোক, দলের পক্ষ থেকে। ধন্যবাদ। এবার একটা আমার বক্তব্য আছে অফ দ্য রেকর্ড। এটি